আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং সেই সঙ্গে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রতিবেদন এবং তার প্রতিপাদ্য বিষয়, গতকাল ছাত্র যুব সংগঠন তৃণমূলের শাখা সংগঠন তারা একটা মিছিলের ডাক দিয়েছিল হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত, কিন্তু সেই মিছিলে ঘটল ধুন্ধুমার কাণ্ড। প্রতিবাদে মুখর হলেন তৃণমূলের সর্বময় কর্ত্রী এবং নেত্রী মমতা ব্যানার্জি। এই নিয়েই কথা বলবো কিছুক্ষণ, আলোচনা করব কিছুক্ষণ। বারুইপুরের সূর্যপুরের ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের ছাত্র সংগঠন তারা একটা মিছিলের ডাক দিয়েছিল। সে মিছিলের বিষয় ছিল প্রতিবাদ মিছিল, ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ মিছিল। হাইকোর্টের থেকে অনুমতি নিয়েই তারা সেই মিছিলের ডাক দিয়েছেন এবং মিছিল করেছেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত। কিন্তু সেই মিছিল ঘিরে দেখা যায় এক ধুন্ধুমার কাণ্ড এবং বিশৃঙ্খল পরিস্থিতি। যে সময় তৃণমূল মিছিল করে যাচ্ছিল, তারই পার্শ্ববর্তী অঞ্চলে বিজেপির কর্মী সমর্থকরাও তারা পতাকা নিয়ে মিছিল করছিল এবং তৃণমূলের মিছিলের বিরুদ্ধে একটা স্লোগানিং এবং শাউটিং করছিল। এই নিয়ে একটা বিক্ষোভ দেখা দেয় দু দলের মধ্যে। সেই বিক্ষোভ একটা চরম পরিস্থিতির, বিশৃঙ্খল পরিস্থিতির আকার নেয়। পুলিশকে তা পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়, নাকাল হতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত যদিও তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রায় একটা হাতাহাতির পর্যায়ে যায়। এই নিয়ে তৃণমূল অবশ্য প্রচণ্ডভাবে প্রতিবাদ করেছে। তৃণমূলের নেত্রী জানিয়েছেন যে বহু তৃণমূল নেত্রী বা কর্মী তারা ভীষণভাবে জখম হয়েছেন, আহত হয়েছেন এবং তাদেরকে ভীষণভাবে আঘাত করা হয়েছে। তিনি তৃণমূলের সর্বময় কর্ত্রী এবং নেত্রী হিসেবে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন। সেই সঙ্গে তিনি পুলিশের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে আইনের শাসন নেই, শৃঙ্খলার আইনের যে শৃঙ্খলা বা শাসন থাকা দরকার, বা পুলিশের যে তৎপরতা থাকা দরকার, কর্তব্য থাকা দরকার, তা দেখা দেয়নি বা দেখা যায়নি। এ নিয়ে মমতা ব্যানার্জি ভীষণভাবে প্রতিবাদে মুখর হয়েছেন। বিজেপির কর্মীরা অবশ্য এটা দাবি করেছেন যে তৃণমূলের এ বিষয়ে প্রতিবাদ করার কোনো নৈতিক অধিকার নেই। তার কারণ এর আগে 15 বছরের মমতা ব্যানার্জির শাসনকালে ধর্ষণকারীরা ছাড়া পেয়ে গেছে, ধর্ষণকারীদের বাড়বাড়ন্ত ঘটেছে, ধর্ষণকারীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে এবং তিনি তাদেরকে ছাড় দিতে বা ছাড় পেতে সাহায্য করেছেন এবং নানানভাবে তিনি তৃণমূল নেত্রী হয়েও, মানে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েও তিনি অপরাধীদের পক্ষে বা ধর্ষণকারীদের পক্ষে তিনি মন্তব্য করেছেন। এ নিয়ে বিজেপির কর্মীদের একটা বিক্ষোভ কালকে দেখা গেছে। তারা মিডিয়ার সামনে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছিল। বিজেপির মহিলা যারা কর্মী ছিলেন তারা এ বিষয়ে তারাও মমতা ব্যানার্জির গত 15 বছরের অপশাসন নিয়ে মুখর হয়েছেন। এ তো গেল শাসক এবং বিরোধী দলের মধ্যে তরজা ও বিতর্ক, কিন্তু আমার এ বিষয়ে গুটি কয়েক কথা বলার আছে বলেই বলবো। 2012 সালে যখন পার্কস্ট্রিটের ঘটনা ঘটল, তখন মমতা ব্যানার্জি বললেন এটি সাজানো ঘটনা। অর্থাৎ তিনি এই সাজানো ঘটনা বলার মাধ্যমে বলতে চাইলেন যে ধর্ষণ ঘটেনি বা ধর্ষণ হয়নি। দময়ন্তী সেন তদন্তের দায়িত্ব ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে তদন্ত করলেন এবং
তিনি তদন্তে সুনিশ্চিত হলেন এবং জানালেন যে মহিলা ধর্ষিতা হয়েছে এবং তার যে টিম ছিল দময়ন্তী সেনের তদন্তের দল, তারা 3 জনকে গ্রেপ্তারও করে সেই সময়। কিন্তু সফলভাবে পার্কস্ট্রিট কাণ্ডের তদন্তের কিনারা করার পরও দময়ন্তী সেনের পুরস্কার জোটেনি, বরঞ্চ তাকে অবহেলা ভরে পুলিশ দপ্তরে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময় মমতা ব্যানার্জি বা স্বরাষ্ট্রমন্ত্রী তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে বহাল করেননি বা গুরুত্বপূর্ণ কোনো তদন্তের কাজে ব্যবহার করেননি বা নিয়োগ করেননি। দময়ন্তী সেন সম্পর্কে একটু বলি। উনি প্রথম মহিলা যুগ্ম কমিশনার ছিলেন কলকাতা পুলিশের। এটা কলকাতা পুলিশের একটা গর্বের বিষয় যে একজন মহিলা যুগ্ম কমিশনার ছিলেন, তার মতো একজন দক্ষ মহিলা আধিকারিক, এবং তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের প্রথম মহিলা যুগ্ম কমিশনার। এবং সেই সঙ্গে তার আগে তিনি ডেপুটি গোয়েন্দা দপ্তরের আধিকারিক হিসেবে কাজ করেছেন, ডেপুটি গোয়েন্দা প্রধান ছিলেন তিনি। এরকম একটা হাই প্রোফাইল আধিকারিককে তিনি অবহেলা ভরে সরিয়ে রেখেছিলেন। এরকম একটা দক্ষ আধিকারিককে তিনি অন্ধকারে রেখে দিয়েছিলেন, তিনি তাকে ব্যবহার করেননি। যদিও দময়ন্তী সেনকে পরবর্তীকালে 2022 সালে হাইকোর্ট বেশ কিছু ধর্ষণকাণ্ডের তদন্তভার তাকে দেন এবং সেই তদন্তগুলির ভার নিয়ে তিনি তদন্ত করতে থাকেন। এরকম একজন দক্ষ আধিকারিককে যদি ব্যবহার না করে তাকে অবহেলা ভরে দূরে সরিয়ে রাখা হয় বা কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ না করা হয়, তদন্তের ভার না দেওয়া হয়, তাহলে তো বোঝাই যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সদিচ্ছাটা কী ছিল বা ইচ্ছাটা কী ছিল। তিনি কি প্রকৃত চেয়েছিলেন যে প্রকৃত তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক বা অপরাধীরা ধরা পড়ুক? এরপর আরেকজন পুলিশ আধিকারিকের কথা বলি, তিনি হচ্ছেন কে জয়রামন। তিনিও ছিলেন একজন দক্ষ অফিসার। তিনি 1997 ব্যাচের আইপিএস ক্যাডার, পশ্চিমবঙ্গের আইপিএস ক্যাডার। তিনি 2013 সালে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের আর্থিক দুর্নীতির তদন্তভার গ্রহণ করেন এবং সেই তদন্তে, আর্থিক দুর্নীতির তদন্তে তিনি মালদা জেলার জেলা শাসক গোদলা কিরণ কুমারকে গ্রেপ্তার করেন। এই গ্রেপ্তার করাই তার কাল হলো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ কুমারকে পুরস্কার তো দিলেনই না, উল্টে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়ে আধারে পাঠিয়ে দিলেন। পুলিশের দপ্তরে এর থেকে কি বার্তা গেল? পুলিশের দপ্তরে এটাই বার্তা গেল যে অপরাধীদের ধরলে কম্পালসারি ওয়েটিংয়ে যেতে হবে। যদি মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দলদাস হয়ে কাজ করা যায়, তাহলে তিনি পুরস্কার পাবেন, যেভাবে বিনীত গোয়েল পুরস্কার পেয়েছেন। এই তো গেল মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যকালের কার্যধারা। তিনি আজকে প্রতিবাদ করছেন ধর্ষণকাণ্ডের, ভাবলে অবাক লাগে। কামদুনি কাণ্ডে একেবারে বেকসুর খালাস পেয়ে গেল ফাঁসির আসামি, ভাবলে অবাক লাগে। কারণটা কি? 9 থেকে 10 জনের বেশি আইনজীবী বদল ঘটল পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রীর বদান্যতায়। এতগুলো আইনজীবী বদল ঘটল এবং তদন্ত ঠিকভাবে করা হলো না, কেস ডায়েরি ঠিকভাবে পেশ করা গেল না। বেকসুর খালাস পেয়ে গেল ফাঁসির আসামি এবং কামদুনি কাণ্ডের, ধর্ষণ কাণ্ডের আসামিরা। শুধু তাই নয়, তারা বেকসুর খালাস পেয়ে তারা সমাজের বুকে ঘুরে বেড়াতে লাগলো। মমতা ব্যানার্জি কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না তাদের বিরুদ্ধে। এটাই তো মমতা ব্যানার্জির কার্যধারা। তিনি আজকে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করছেন। হাঁসখালির সেই মেয়েটির ব্যাপারে মনে আছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, এটা প্রেগনেন্ট না লাভ অ্যাফেয়ার্স না
অন্য কোনো কিছু? এইসব বলার মাধ্যমে তিনি বিষয়টাকেই লঘু করে দিলেন এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মঞ্চ থেকেই পুলিশ আধিকারিকদের দিকে একটা বার্তা দিয়ে দিলেন যে তদন্তের যেন সঠিক কিনারা না হয়। তা মমতা ব্যানার্জি এরমভাবে তার মতো করে তিনি বিচার করেছেন। এছাড়া আরও অনেক ধর্ষণকাণ্ড ঘটেছে যার সঠিকভাবে বিচার হয়নি বা দোষীরা শাস্তি পায়নি, বিভিন্নভাবে অপরাধীরা শাস্তি পেয়েছে। সেই তৃণমূলের নেত্রীর কর্মীরা আজকে প্রতিবাদ করছে ধর্ষণের বিরুদ্ধে, করতেই পারে, বিরোধী দলের নৈতিক অধিকার আছে। তবে এনকাউন্টারে যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল মারা গেছে তার পরিবার নিষ্কৃতি পেয়েছে আইনজীবীদের হাত থেকে। এই আইনজীবীরা ক্রিমিনাল কেসে যুক্ত হন। এরকম অপরাধীদের পরিবারকে তারা বলেন আপনার পরিবারের সদস্যদের বাঁচিয়ে দেবো, তার হয়ে মামলা লড়ব। সেই মামলা লড়তে গিয়ে এই প্রান্তিক মানুষগুলো, গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো ঘটি বাটি জমি বেচে তারা মামলা লড়েন এবং আইনজীবীদের হাতে টাকা তুলে দেন এবং আইনজীবীদের কথা মতো দিনের পর দিন তারা কোর্টে হাজির হন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। এরকম নানান বিষয় তারিখ পে তারিখ চলতে থাকে আর আইনজীবীরা তাদের ভরসা দেন আপনার পরিবারের সদস্যকে বাঁচিয়ে দেবো, মক্কেলকে বাঁচিয়ে দেবো। এই করতে করতে এই প্রভাস মণ্ডলের মতো পরিবারের সদস্যরা খরচা করে একেবারে অসহায়ভাবে ঘটি বাটি মাটি বেটে তারা কপর্দক শূন্য হয়ে যান। বরং এটা বলবো এই এনকাউন্টারের ফলে হয়তো তাদের দুঃখ হচ্ছে, কিন্তু তারা এই আইনজীবীদের হাত থেকে বেঁচে গেলেন এবং তাদের কাছে যতটুকু জমা আছে, তাদের ঘরে যতটুকু জমা আছে সেটুকু জমা থাক। মুখ্যমন্ত্রী বলেছিলেন সকালে জমা হবে, বিকেলে খরচ করে দেবো। প্রভাস মণ্ডলের মতন ক্রিমিনালরা বা অপরাধীরা খরচ হয়ে গেছে, কিন্তু প্রভাস মণ্ডলের বাড়ির লোকের কাছে যা আছে তা যেন আর খরচ না হয়, তা যেন তাদের কাছেই জমা থাকে। এছাড়াও রাজ্যবাসীর বিভিন্ন মহিলারা তারা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে জানাচ্ছে যে এই এনকাউন্টার হয়েছে, ভালো হয়েছে। এই এনকাউন্টারে তারা খুশি। সমাজের অপরাধীদের কাছে একটা বার্তা যাবে যে এরকম নক্কারজনক কাণ্ড করলে বা ঘটনা ঘটালে আমরা তার থেকে পরিত্রাণ পাব না বা আমাদেরও নিস্তার পাওয়া যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বার্তাটাই দিতে চেয়েছেন এবং অপরাধীদের বার্তা দিতে চেয়েছেন যে তোমরা নিস্তার পাবে না, মহিলাদের বার্তা দিয়েছেন যে আপনারা নিরাপত্তা পাবেন। এ কথা বলেই আজকের এই প্রতিবেদন শেষের পর্যায়ে আসছি। সব শেষে বলি, মৌসুমি কয়ালের কথা রেশ ধরে পশ্চিমবঙ্গে অসুর বধ শুরু হয়েছে। আমার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টস বক্সে তা জানাবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।